ফুচকা খাবে? না, কেন? আমার খুব লজ্জা করছে। ঘরে চলো। ঘরে গিয়ে কি করবে? তোমার কাঁধে মাথা রেখে দূর আকাশের তারাগুলো দেখব, আর প্রাণ ভরে টেনে নেব সমুদ্র থেকে ভেসে আসা টাটকা বাতাসগুলো। দূর থেকে সূর্যটাকে দেখতে এসেছিলাম, কেমন করে ঢলে পড়ে সমুদ্রের উপর। হোয়াট আ নাইস কমেন্ট। তা কি দেখলে? দেখলাম দূর থেকেও যা, কাছ থেকেও তা। এরকমই হয় জেন্টলম্যান, প্রতিদিনই সূর্যটা দুপারে সমুদ্রের, ওরা বরং সুখে আছে, দুঃখ বরং তোমার আমার মতো মানুষদের। থাকবে না আবার? বাট আই ডোন্ট কেয়ার। আরে ভাবি, এখানে দাঁড়িয়ে কেন? না মানে কেমন গা ছমছম করছিল। চলুন ভাবি, ওনারা রাতের খাবারের মেনু ঠিক করুক, আমরা রুমে গিয়ে গল্প করি। ঠিক আছে। ভাবি, খাবারের পরে কি বের হবেন? হ্যাঁ, ইচ্ছে আছে। শুনেছি রাতের সমুদ্রের রূপ নাকি আলাদা, ঢেউয়ের মাথায় জোনাকিগুলো জল জল করে। হ্যাঁ, আমি শুনেছি ওগুলো নাকি ফসফরাস, রেডিয়ামের মতো জ্বলে। চলুন ভাবি। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, পাইছস? নিয়ে আয়। ওকে, সমাধান এসে গেছে। সমাধান? একটু পরে দেখতে পাবে। বড় ভাই, এই সেই শালা। মায়ের আমার সঙ্গে হাত দিতে খুব মজা লাগে না? না, তোমার কোনো ভয় নেই, তোমার সামনে কিছু হবে না। শুধু এইটুকু জেনে রাখো, এই সে ছেলে যার জন্য তোমার ভাই আজ ফেরারি, আর এই সে আদরে দুলাল যে একটা মেয়েকে অপমান করতে চেয়েছিল বলে তোমার ভাই প্রতিবাদী হয়েছিল। কিন্তু এখন ওনাকে কি করবেন? না না, তোমার সেটা দেখারও দরকার নাই, বোঝারও দরকার নাই। চলো তোমাকে দিয়ে আসি। না না, আমি একাই একটা সিএনজি অথবা ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবো। না হ্যাঁ, তুমি একা যেতে পারবে না, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসলে কোনো সমস্যা আছে? না না, সমস্যা থাকবে কেন? ঠিক আছে, চলেন। এই, ওরে কোন রুমে ফালায় দে, একদম খাবার দাবার দিবি না, বুঝছস? আর সব সময় পার রাখবি। ঠিক আছে বড় ভাই। হ্যাঁ, তোরা খারাপ হচ্ছে, চলে যা। ফুচকা খাবে? না না, কি দরকার? খাও না, তুমি খেলে আমি খেতে পারবো। অনেকদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাই। ঠিক আছে, খাবো। হ্যাঁ বলটু, রাস্তার পাশে রাখতো, দেখতো ফুচকা আছে কিনা।
এই 6টা ফুচকা দে তো। 6টা কেন? আমার সাথে আরো 4 জন আছে। ভাবি আর টুনটুনি দাঁড়িয়ে কেন, বসো। এই সময় এত সাজগোজ কার জন্য? কার জন্য বুঝো না? তোমার বুইরা ভাইয়ের জন্য। বুঝবো না কেন, সবই বুঝি, খালি একটা জিনিস বুঝি না। কোনটা? আমি ভাইয়ার চেয়ে কত ছোট তুমি জানো? এখন হচ্ছে আমার সাজগোজ করার বয়স, তুমি এটা ভাইয়াকে কেন বুঝাও না? বুঝাই না, কে বললো? ও বুঝাইলে এই একই কথা, জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে, যা লেখা আছে তাই হবে। আমার সাজগোজের ব্যাপারটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিজেরা তো খুব হাওয়া খেয়ে বেড়াচ্ছ, হোটেল রুমে আড্ডা দিচ্ছ। হাওয়া খেয়ে বেড়াচ্ছি? হোটেল রুমে সময় কাটাচ্ছি? এসব তোমাকে কে বললো? দেখো ভাবি, আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। কখন? বিকেলে রিক্সায় ভাইয়া বসা, তার পাশে বোরকা পরে তুমি বসা। বোরকা পরে আমি বসা? হ্যাঁ, তারপরে হোটেলে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম। উনি কি বললো? বললো বাড়িতে আমি আছি, আশেপাশের মানুষ আছে, তাই ভাইয়া তোমাকে নিয়ে হোটেলে উঠেছে। কি হলো, এমন করছো কেন? আচ্ছা আচ্ছা, আর লাগবে না, আর লাগবে না। আর শুকাই বুইরা খাটাস, বুড়া হইছে না, এখনো শয়তানি গেল না। আচ্ছা আজকে ওর একদিন আর আমার একদিন, আমারে জ্বালাইয়া শেষ করতে। ভাবি, এসব বিয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে না। চলো আমরা আজ রাতে সমুদ্র দেখতে যাব। প্লিজ লতা, এখন মুড আছে তো, এখন যদি না লিখি তাহলে পরে হয়তো লেখা হবে, তবে লেখাটা এরকম হবে না। এর চাইতে ভালোও তো হতে পারে। তা হতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। তা কতক্ষণ লাগবে? তা তো ঘন্টাখানেক লাগবেই। মাই গড, তার মানে আমরা আজকে সমুদ্র দেখতে যাব না? আচ্ছা, একটা কাজ করো না, কি? সমুদ্র তো কাছেই, তুমি গিয়ে একটু ঘুরে আসো। একা একা? সমস্যা কি? এটা তো পর্যটন এলাকা, সিকিউরিটি এখানে অনেক বেশি। তুমি যাও, একা একা ঘুরে আসো, ভালো লাগবে। আমি সিকিউরিটির কথা বলছি না হাসান। হানিমুনে এসে কেউ কি একা একা বেড়াতে যায়? এটা কোনো সমস্যাই না, আমার মনটা তো তোমার সাথে সাথেই থাকছে লতা। এটা কেমন কথা হাসান? প্লিজ লতা, সমুদ্রের ধারে গেলেই দেখবে তোমার মতো আরো অনেক মেয়ে রাতের সমুদ্র দেখতে এসেছে। কিন্তু ওদের সঙ্গে তো কেউ না কেউ থাকবে, শুধু আমি একা একা হাঁটবো। তুমি বুঝতে পারছো কত কষ্ট হবে আমার? আর কোনো কষ্টই হবে না। ধরো রাতের সমুদ্র অনেকেই দেখতে এসেছে একা একা, হৃদয় দিয়ে, তুমি তাদের কাউকে খুঁজে নেবে। এমন ভাবে বলছো মনে হচ্ছে না জানি কতবার এসেছো। অবশ্যই এসেছি, আমার জানালায় মনের চোখ, এই উপন্যাসটা তো এখানে বসেই লেখা। তখন একা একা হাঁটতে গিয়ে কোনো সঙ্গিনী পেয়েছিলে নাকি? প্লিজ লতা, প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি। এই কি হলো, শুয়ে পড়লে যে? যাবো না? নাকি আমাকে খুব খুব ক্লান্ত লাগছে। মানে কি, আমরা রাতের সমুদ্র দেখতে যাব না? আমার একদম ইচ্ছে করছে না। তার মানে যাওয়া হচ্ছে না? যাওয়া মানে কেন, ওই যে হাসান সাহেবের স্ত্রী যাবে, তার সাথে যাও। ওনার সাথে তো হাসান সাহেবও যাবেন। তাহলে তো আরো ভালো, তিনজন একসাথে যাবে, তিনজন হাঁটবে। হাসান সাহেব খুবই ভালো লোক, লেখক মানুষ, তোমাকে অনেক ভালো ভালো কথা বলবে, তোমার খুব ভালো লাগবে। অর্থাৎ তুমি যাচ্ছ না? লাকি প্লিজ, আমার খুব টায়ার্ড লাগছে। ওকে, ঠিক আছে, আমিও তাহলে গেলাম না। তুমি তুমি প্লিজ যাও লাকি, তুমি না গেলে আমার না খুব অপরাধী মনে হবে। তুমি যাও, আমি একটু রেস্ট নিই প্লিজ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো। তুমি তো
এর আগেও একবার হানিমুনে এসেছিলে, তখনও কি তোমার এরকম টায়ার্ড লাগতো? আমার সেই ঘাটা শুকিয়ে গেছে লাকি, আর খোঁচা দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, কিন্তু কাল তোমাকে আমার সাথে যেতে হবে। কি করে বোঝাবো লাকি? যখনই সেই চেনা জায়গাটায় হাঁটি, শুকনো ঘাটার মধ্যে ব্যথা করে। আমি সেটা ভুলতে চাই, তোমাকে নিয়ে সুখী হতে চাই। কে? ভাবি, ও আরে ভাবি, আসেন আসেন, বসেন প্লিজ বসেন। ভাবি কোথায়? ও ও তো একটু বাইরে গেল, রাতের সমুদ্র দেখব। ও, আপনি জাননি? আমি খুবই মুডে ছিলাম, তাই সাথে সাথে লিখে ফেলছি। ভাবি যাওয়ার আগে আমাকে বললেই পারতো। ও হয়তো ভেবেছে আপনি নিশ্চয়ই মামুন ভাইয়ের সাথে বের হবেন, তাই ডাকেনি আর কি। আর বলবেন না, মামুন ভীষণ টায়ার্ড, ও আমাকে জোর করে পাঠালো ভাবি, আপনাদের সাথে বাইরে যেতে। আচ্ছা, ও কিন্তু বেশি দূরে যাবে না, হোটেলের সামনের সৈকতেই হাঁটাহাঁটি করবে, আপনি গেলেই পাবেন ওকে। আচ্ছা, আমি বরং যাই, আপনি লিখেন। যাবেন? জি, আসি। আচ্ছা, আসুন ভাবি। হাই। তুমি খুব অবাক হলে মনে হয়। না মানে তুমি এভাবে আমার রুমে? ওয়েল, এমন তো নয় যে তোমার রুমে আমি প্রথম নারী। মানে? তোমার বউকে দেখলাম সমুদ্রের দিকে যেতে, আর হোটেলে ফেরার পর দেখলাম তোমার রুম থেকে অন্য এক নারীকে বের হতে। ওহো, উনি তো পাশের রুমের মামুন সাহেবের ওয়াইফ। ও, সো হোয়াট, বউ যারই হোক না কেন, এটা তো সত্য যে তোমার রুমে ছিল, আর তখন এই রুমে তুমি ছাড়া অন্য কেউ ছিল না। সব কি পাগলামি শুরু করলে? পাগলামি আমি শুরু করিনি, পাগলামি শুরু করেছিলে তুমি। বস্তা বস্তা কবিতা লিখেছিলে, শুনেছিলে ভালোবাসার কথা, আর আজ আজ তুমি অন্যের ভালোবাসা। চিন্তা করে দেখো, তোমার স্ত্রী যদি জানতে পারে তখন সে কি ভাববে। এসব কি বলছো তুমি? লিখো হাসান, লিখো, তোমার জীবন নিয়ে লিখো, একটা ভালো উপন্যাস হবে। ওকে বাই। নামো। আমি নামবো মানে? নামবে তো তুমি। আরে আমি তো নেমেছি, বাড়ির সামনে এসে ঘুরে যাবেন তা কি হয়? নামুন। আমি কারো বাড়ির সামনে গেলে ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়, কেউ ভেতরে ডাকে না, একরকম আমাকে জোর করে ঢুকতে হয়। দেখুন,
আপনাকে কে ঢুকতে দিল আর না দিল তাতে আমার কোনো আসে যায় না। আমি আপনাকে ডাকছি, আপনাকে আসতেই হবে। দেখো স্বপ্না, আমার একটা জরুরি কাজ আছে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি নামবেন এবং বাড়ির ভিতরে যাবেন, আর যদি আপনি না নামেন তাহলে আমি এখান থেকে এক পাও নড়ব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। বড় ভাই, আমি আর পারছি না বড় ভাই। আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো বলেন? আর কতদিন? আমার আর সহ্য হচ্ছে না বড় ভাই। সবকিছু ছেড়ে 2 মাস থাকলাম সিলেটের জৈন্তায়, তারপর সেখান থেকে পালিয়ে বান্দরবন, 1.5 মাসের মাথায় কক্সবাজার। নিশাচরের মতো দিন কাটাচ্ছি। সারাটা দিন রুমের ভেতর কাটাই। সূর্য ডোবার পর যখন অন্ধকার নেমে আসে তখন বের হই। এভাবে আর কতদিন কাটবে বড় ভাই? ঠিক আছে বড় ভাই। জি জি, আমি এসে পরিবহন থেকে টাকাটা তুলে দেবো। জি, ইসলাম। জয়, তুমি? আমারও তো একই প্রশ্ন। তুমি এখানে? তোমার রুম থেকে একটি মেয়েকে বেরিয়ে যেতে দেখলাম। বেশ ভালোই আছে মনে হয়। স্যার স্যার সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন ভাই, কোন হুটহাট করে? আরে আমার হোটেল, আমি কোন সময় আসি না আসি সেটা আমার ব্যাপার। আমি এখন যা জিগাই হেটের উত্তর দাও। কি স্যার? কবির কই? এই কবির, কবির কই গেলি রে? এই কবির, আরে জলদি স্যার ডাকে। জি ভাইজান। আরে ভাইজান ডাকে নাই, আমি ডাকছি। স্যার আপনি হাসা হাসা কই বলেছেন স্যার? তোমারে কইতাছি না, কবিরে কইতাছি। আর চাকরি হইব, বেতন হইব। তাই চাকরি হওয়ার আগে আর একটা পরীক্ষা দিতে হইব। শুধু তোমার জন্য আজ আমি ফেরার না। দিনের আলো থেকে বঞ্চিত এক নিশাচর। তুমি ফেরারি হয়েছো বলে আজ আমি অন্য আরেকজনের দ্বিতীয় স্ত্রী। অথচ অন্য এক মানুষ তোমাকে ছুতে চেয়েছিল, হাত ধরে অপমান করতে চেয়েছিল। আমি তাকে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু মরেনি সে। তোমার হাতে মার খেয়ে অজ্ঞান হয়েছিল শুধু, আর তাতেই তুমি কাউকে কিচ্ছু না বলে পালিয়ে গেলে। তার বড়লোক বাবা আমাকে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছে, আমাকে সন্ত্রাসী বানিয়েছে, অস্ত্র আইনের মামলা ঠুকে দিয়েছে। কিচ্ছু হতো না তোমার, কিচ্ছু হতো না। আমি সাক্ষী দিতাম কোর্টে গিয়ে। তার জন্য তুমি কাউকে কিচ্ছু না বলে এভাবে পালিয়ে যাবে? আর সেই সুযোগে তুমি অন্যের হয়ে গেলে। আমাকে ভুল বোঝো না। কিসের ভুল? আমি তোমাকে কোনো ভুল বুঝিনি। তুমি সেই সুযোগে অন্যের হয়ে যাওনি। বাধ্য হয়েছি। ওই ঘটনার পর থেকে আমি ভার্সিটিতে যেতে পারতাম না। বাড়িতে পাড়াপড়শি, আত্মীয় স্বজন কারোর জন্য মুখ দেখাতে পারতাম না। শেষে ব্যবসায়ী মামুন মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি। খুব সুখেই আছো তাই না? সুখ? হ্যাঁ, মামুন আমাকে খুব সুখেই রেখেছে। কোনো কিচ্ছুর অভাব নেই। অভাব শুধু ভালোবাসার। মানে? ছাড়াছাড়ি হয়ে গেছে ওর প্রথম স্ত্রীর সাথে, কিন্তু আমি বুঝতে পারি ও এখনো ওর প্রথম স্ত্রীকেই ভালোবাসে। আর তুমি? আমার ভালোবাসা তো তুমি জয়। ও শুধু আমার হাজব্যান্ড, আর কিছু না। কি দেখছেন এমন করে? আপনি না, অনেকক্ষণ ধরে দেখছি আপনি যেন গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। নাটক দেখছিলাম।
সবসময় তো টিভিতে দেখি, এখন সামনে দেখলাম। নাটক শুধু এখানেই ঘটছে না, আপনার ঘরেও ঘটছে। আমার ঘরে? হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখলাম ভদ্রমহিলা আপনার রুম থেকে বের হলো। কি বলছেন আপনি? কখন ঢুকেছে সেটা তো জানি না, হয়তো আপনাকে খুঁজতে ঢুকেছিল। কিন্তু আমি তো রুম থেকে অনেক আগেই বেরিয়েছি, আর উনি বাইরে থেকে ডাকলেই তো পারতো। হাসান বলে দিত আমি নেই, রুমে কেন ঢুকলো? এটা হয়তো তেমন কিছু নয়, ভদ্রতার খাতিরে হয়তো আপনার হাজবেন্ড তাকে ডেকেছে। আমি এখন যাই। কোথায়? রুমে, অনেকক্ষণ হলো বেরিয়েছি তো, হাসান আবার চিন্তা করবে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তুমি? তোমাকে এখানে পেয়ে যাবো এটা আমি ভাবতেও পারিনি। তুমি এখনো আমার পিছু ছাড়োনি, তাই না? লতা, আমি কখনোই তোমার পিছু করিনি। ভাগ্যই বারবার তোমাকে আমার সামনে নিয়ে আসে। কি চাও তুমি? কিচ্ছু না, কিচ্ছু না, আমি কিচ্ছু চাই না লতা। শুধু বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। আসিফ, আমি এখন অন্যের স্ত্রী। জানি, আমি জানি। দেখো, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, বন্ধু মনে করেছি। জানি, জানি তো। বিয়ের আগে তো তুমি আমাকে সে কথা বলেছো, কিন্তু আমার যে একটাই কথা লতা, আমি তো তোমাকে কোনোদিন বন্ধু মনে করিনি, আমি তোমাকে ভালোবেসেছি। আসিফ, আমি এখন অন্যের স্ত্রী, এসব কথা শোনা আমার জন্য অন্যায়, ওকে পাপ। ওকে ওকে, এসব কথা আমি তোমাকে বলবো না, ভালোবাসার কথা তোমাকে বলবো না, কিন্তু বন্ধু হয়ে তো তুমি আমার কাছে চিরকাল থাকতে পারো না। ডাক্তার বলেছে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে, আর ঘুমটা বিশেষ দরকার। আর আর না, একটা খুব খারাপ কথা বলেছে। কি? একটা মাইল্ড স্ট্রোক করেছে। হায় আল্লাহ, এখন আমার কি হইব? কাঁদে না ভাবি, কেঁদো না, কেঁদো না ভাবি, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। ভাবি চলো আমরা বাইরে গিয়ে বসি, ভাইয়াকে বিশ্রাম নিতে দাও। ছোট্ট একটি শব্দ, তবু কি যে শক্তি তার। কখনো আলোকিত জীবন, কখনো নিকষ আঁধার। ছোট্ট একটি শব্দ, তবু কি যে শক্তি তার। কখনো আলোকিত জীবন, কখনো নিকষ আঁধার। হয়ে গেছে চুরমার, ভালোবাসি বলবো না। যাবে
বয়সটা যদি খালি আনছে একটা যদি লইতাম না একটা যদি লইতাম না তো মাশাআল্লাহ একবারে। কি হলো, ছিঁড়ে ফেললে যে হাসান? তুমি কেন? আমি ছাড়া বারবার তোমার জীবনে আসার মতো আর কেউ কি আছে? সোনালি, লেখো হাসান, লিখতে থাকো, মন দিয়ে লেখো, কারণ তোমার স্ত্রী আসতে এখনো অনেক সময় বাকি। মানে মানে সমুদ্রটা অনেক বড় হলেও সৈকতটা অনেক ছোট। এখানে বন্ধু খুঁজে পেতে সময় লাগে না। বাই। সোনালি, এত দেরি করলি যে? রাত্রের সমুদ্রটা অনেক সুন্দর মা। সমুদ্রের বুকে অনেক রকম খেলা চলে। তুমি তো একদিনও গেলে না। যাদের চোখ আছে তারা দেখতে পায়। দেখি বস এখানে। এই যে আমার এই চোখ দুটো, আমার এই চোখ দুটো শুধু তোকেই খোঁজে মা। তোর সুখ খোঁজে। আমি তো সুখী হইতে চেয়েছিলাম মা। তখন উপলব্ধিগুলো কেমন এক ধরনের হোয়াটসঅ্যাপ স্কাউন্ডেল, তুমি ওকে গালি দিচ্ছ কেন? ওর এত বড় সাহস আমার স্ত্রীর গায়ে হাত দেয়। এক্সকিউজ মি মামুন সাহেব, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার স্ত্রীর গায়ে হাত দিইনি। ওনার পা মুচকে গেছে। কি হয়েছে ভাবি? আরে ভাবি, পা ভেঙে গেছে। বলেন কি? দেখি। সরি মিস্টার জয়, সরি মিস্টার জয়। ইটস ওকে। ভাইয়া, ভাবিকে একটু ধরেন। হাই সর্বনাশ, ডাক্তার তো পাশেই আছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক মহিলা ডাক্তার আছে। আচ্ছা, আপনার বাসা কি এখান থেকে অনেক দূরে? কোনো চিন্তা করেন না স্যার, ফোন দিলেও চলে আসবো, আর ফোন না দিলেও 2-3 মিনিট। নামটা পরে আগে ম্যাডামের দিকে। এই কবির, কবির, কবির। শেফালি, শেফালি, এই দেখ তো কে এসছে, দরজাটা খুলগে।
প্লিজ এদিকে আসো। ওর পায়ে দেখি ব্যথা খুব বেশি? জি ব্যথা করছে। একটু একটু সহ্য করতে হবে, এটা খুলতে হবে যে। ভিতরে যা তো ব্যান্ডেজ, ওগুলো নিয়ে আয়। ওই যে আমার যে বক্সটা আছে ওটা নিয়ে আয়। কতক্ষণ আগে কেটেছে? ওই মানুষটাকে, কোন মানুষটা? যে তোমার সাথে ছুটে আসলো। সমুদ্রের ধারে তো কত মানুষই থাকে, আর কারো চিৎকার শুনে কেউ ছুটে আসতেই পারে। অন্য কারো ছুটে আসে আর তোমার পাশে যে মানুষটা ছুটে এসেছে, এই দুইটা কিন্তু এক বিষয় নয় লতা। তুমি কি আমাকে সন্দেহ করছো? এখানে সন্দেহের প্রশ্ন আসছে কেন? তোমার প্রশ্ন শুনে। প্রশ্ন করার জানতে চাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কি কি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। ওর নাম আসিফ। তারপর? ওর সঙ্গে পরিচয় ছিল আমার। শুধুই পরিচয়? ও ভালোবাসতো আমাকে। আর তুমি? কাউকে ভালোবাসার কথা আমি কোনোদিন ভেবেও দেখিনি। বিশ্বাস করো, ওকে শুধু আমি বন্ধু মনে করেছি, আর বন্ধু মনে করেই আজকে ওর সাথে আমি কথা বলেছি। কথাটা যদি আগে বলতে তাহলে অনেক ভালো করতে। মানে? মানে আমি কিছুই মনে করতাম না। তার মানে তুমি কি এখন কিছু মনে করেছো? এখনো কিছু মনে করিনি, তবে এটা পরিষ্কার তুমি বিষয়টা আমার কাছ থেকে আড়াল করতে চেয়েছিলে। তাতে আমার মনের ভিতরে যে বিষয়টা দানা বেঁধেছে তাকে উপড়ে ফেলা খুবই কঠিন। কি কি দানা বেঁধেছে তোমার মনে যা উপড়ে ফেলা কঠিন? অবিশ্বাস। হাসান, হাসান শোনো। আপাতত আর কোনো প্রবলেম নেই, তবে দু একদিন এখানে কোনো পানি লাগাবেন না। ওষুধ যেগুলো দিয়েছি ওগুলো খাওয়াবেন ঠিক মতো, শুকিয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দেবার কিছু নেই, এটা তো আমার কাজ। মানুষ সেবা করাই আমার কাজ, আর এই সেবাটা করব বলেই ডাক্তার হবার স্বপ্ন দেখেছি। কিন্তু জানেন, অনেকেই না এটা মেনে নিতে পারে, টেনে ধরে। তারা নারীকে এভাবে জেগে উঠতে দেখতে পছন্দ করে না, তারা নারীকে শুধু নিজের করে পেতে চায়। এটা আসলে খুব অন্যায়। অন্যায় তো বটেই, অথচ এই অন্যায়টাই কেউ কেউ মেনে নেয় খুব সহজেই। আপনি কার কথা বলছেন? স্পেসিফিকলি কারো কথা বলছি না, বাদ দিন। আচ্ছা, আমরা তাহলে আজ উঠি। উঠবেন মানে কিছু না খেয়ে কি যাবেন নাকি? একটু বসুন, চা নাস্তা খেয়ে তারপরে যাবেন। পেশেন্টরা তো চিকিৎসা নিতে এসে ভিজিট দেয়, আর আপনি উল্টো খেতে বলছেন। সবাইকে কি রুগী ভাবা যায়, নাকি সবাই রুগী হতে পারে? কি বলেন মিস্টার মামুন? কি ব্যাপার, আপনি কথা বলছেন না যে? হ্যাঁ নিশ্চয়ই। সব রোগীর সামনে ডাক্তার যেমন ডাক্তারি করতে পারে না, তেমনি অনেক রুগীও ডাক্তারের সামনে রুগী হতে পারে না। সবাই শুধু আমার দোষ দেয়। যিনি আমার গর্ভধারিণী মা, আজ তিনিও আমাকে দোষ দিলেন। কেউ আমার হৃদয়টাকে বুঝলো না। তোমার ভালোবাসায় খাত ছিল সোনালি। তোমার বাবার অগাধ টাকা, সেই টাকা দিয়ে তুমি ভালোবাসাকে বিচার করতে চাইছিলে। তোমার ধারণা ভুল। ধারণা যদি ভুল হয়েও থাকে, সেটাকে আর শোধরানোর সময় নেই। আমি লতাকে নিয়ে সুখী হতে চাই। আসি। মার সঙ্গে দেখা করবে না? খালাম্মা এখানে? তোমার কি ধারণা এত দূর পর্যন্ত আমাকে একা একা আসতে দিয়েছে? ও,
তাহলে চলো দেখা করে আসি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি? জি আন্টি, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। আপনার বৌমাকে নিয়ে বেড়াতে এসেছি তো হঠাৎ বারান্দায় ওর সাথে দেখা, তো ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তো তুমি একা কেন, বৌমাকে আনো নাই কেন? ও আসলে না, মানে আমি একটু একা একা বের হয়েছিলাম, বারান্দায় ওর কাছে শুনলাম আপনি ঘরে আছেন। ঠিক আছে, বসো 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 বসো। হ্যালো। হ্যাঁ আপা, আপা আমার খুব ভয় করছে। কেন, কি হয়েছে? ওই যে সোনালি নামের মেয়েটা, আরে হাসান যাকে ভালোবাসতো, সেই হোটেলেই উঠেছে। বলিস কি? হ্যাঁ আপা। আপা শোন, একটু আগে আমি দেখেছি ওরা করিডোরে দাঁড়িয়ে কথা বলছিল। তারপর? এখন দেখছি ওরা কেউ নেই। শুন, হাসান ফিরলে ওকে তুই কিছু বুঝতে দিবি না। কিছুই বলবো না? না, কিচ্ছু বলবি না, শুধু ফিরে আসার কথাটা বলবি। ফিরে আসবো? হ্যাঁ, ফিরে আসবি, যেভাবেই হোক হাসানকে নিয়ে তুই ফিরে আসবি। হানিমুন করার দরকার নেই। ঠিক আছে আপা। মামুন, একটা কথা জিজ্ঞেস করবো? বল। হ্যাঁ, ডাক্তার রেহানাকে তুমি আগে থেকে চিনতে? নাকি তুমি পায়ের ব্যথায় খুব কষ্ট পাচ্ছ? নতুন করে প্রশ্ন করে কষ্ট পেয়ে আর কি লাভ? মানে? আগে ঢাকায় চলো, সুস্থ হও, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সোনালি, এই রাতের বেলা আবার কোথায় যাচ্ছিস মা? ভয় নেই মা, আমি আর ভুল করবো না। ওকে, জাস্ট রিল্যাক্স। স্যার, এই যে চাবি, চলে যাচ্ছি। বিল তো সব পেইড। না স্যার, আমি কি বিলের কথা বলছি? বিল তো আপনি যখনই আসেন ফুল পেড করে উঠেন। চলে যেতেছেন স্যার, কিন্তু খুব কষ্ট লাগতেছে বুঝছেন। আমাদের যেতে হচ্ছে, তাই চলে যাচ্ছি। আর 1-2 দিন থাকলে ভালো হতো না স্যার? আসি তো তুমি। আচ্ছা। এই 2 নাম্বার মোবাইলটা দে তো। এই যে বড় ভাই। বাবুলের কথা কবি, যা কবি সাবধানে কবি, ঠিক আছে? ওটা কর। বাবা 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 বাঁচাও, বাঁচাও। এটা চেপে ধর। ভাইয়া, আজ তোমার দোকানে যেতে হবে না। আমি গিয়া দোকান খুলুম।
আমার শেষে 2টো ক্লাস না করলেও চলবে। আর আমি দোকানে যাব, ভাবি এসে তোমাকে খাওয়াবে, নিজেও খাবে। ঘরে বিস্কুট, চানাচুর, আপেল, কলা সবই আছে, মন চাইলে খাইয়েন। সব ব্যবস্থাই তো আছে, কিন্তু নিজের জিনিস তো নিজে না দেখলে মনটা শান্তি পায় না। ভাইয়া, ব্যবসাটা কি একা তোমার? আমার আর ভাবির কোনো হক নাই? আছে আছে, আমি কি কইছি নাই? তোমরা কষ্ট করলে আমার দিলটায় বড় কষ্ট পায়। না না, দিলে কষ্ট নিয়েন না। যদি দেখেন শরীরটা ভালো লাগতেছে, একটু বাইর হইয়েন। চলো ভাবি, আমরা তাহলে বের হই। হ্যাঁ আচ্ছা। যা, বোরকাটা নিতে ভুলো না, হ্যাঁ? আর বাতাসে না ওড়ে, হ্যাঁ? যা। না, দোকান খুলো, খুলে পরিষ্কার করো। ধরো, নাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু কইবা? হ্যাঁ, আপনারা প্রায়ই দেখি দোকানে বসে সিগারেট টানেন। হ্যাঁ। এখন থেকে আর টানবেন না। কেন? ডাক্তার কইছে আশেপাশে কেউ সিগারেট টানলে সেই দুয়ায় ক্ষতি হতে পারে। আমার দোকানে বসে আমি বিড়ি সিগারেট টানি, তাতে তোমার ক্ষতি কি? তর্ক করেন না চাচা, যদি টানতে হয় মার্কেটের বাইরে গিয়ে টাইনেন। তুমি কইলেই হইব নাকি? কথাটা আমার না, সরকারের। পাবলিক প্লেসে সিগারেট টানা নিষেধ। এতদিন কিছুই কই নেই, এখন যদি টানেন আমি পুলিশের খবর দিব। জরিমানা তো হইবই, জেলও হইব। আপনার স্ত্রী এখন কেমন আছে? ভালো। দ্যাটস গুড। আমি আশা করছি কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে। রেহানা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি এখানে তোমার মতো হানিমুনে আসিনি, সরকারি দায়িত্ব পালন করতে এসেছি। কারোর সাথে কথা বলার মতো সময় আসলে আমার নেই। প্লিজ রেহানা, আমার কথা শোনো। প্লিজ মামুন, হোটেল রুমে তোমার এখন স্ত্রী আছে, তোমার এখন তার সাথে কথা বলাটা বেশি দরকার। আমি তোমার সাথে কথা বলতে চাই রেহানা। আমি এখন অফিসে যাব, রুগী ছাড়া কারোর সাথে কথা বলার মতো সময় আমার হাতে নেই। রেহানা প্লিজ। তুমি কেন বিরক্ত করছো বলো তো মামুন? রেহানা, রেহানা, আমি আজকে নিজেই রুগী হয়ে গেছি। ডাক্তার হিসেবে তুমি যদি আমার এই আমার 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 কথা একটু যদি শোনো, তাহলে এই রুগীটা উপকৃত হয়। বলো কি বলতে চাও? কে তুমি? তোমরা কে? এই এই ভিতরে ঢুকে কি করে? কেন দরজাতে ঢুকছি? আপনার ধরা নিজে গেট খুলে দিচ্ছে। এই থাম তোরা, ওই পানি দে। সবাই আমাকে বড় ভাই বলে জানে। এতদিন টেলিফোনে আমার গলা শুনেছেন, আজ সামনাসামনি দেখে নিন। আমার নাম নয়ন। এই তুমি কি আমাকে ভয় দেখাতে এসছো? জানো জানো আমার হাত কত লম্বা? হ্যাঁ, আপনার ছেলের হাতও লম্বা, তাই একটা মেয়ের গায়ে হাত দিয়েছিল, আর সেজন্য জয় ওকে পিটিয়েছিল। জয়কে আমি জেলের ভাত খাওয়াবো, যাবজ্জীবন কারাগারে রেখে দেবো। হ্যাঁ দেখুন, ব্যাপারটা খুব দুঃখজনক ব্যাপার হবে। আপনি কি সেটা চান বলেন? মানে এটা আপনার তো নাকি? হ্যাঁ, কেন? কিছু দুষ্কৃতিকারী, মানে কিছু দুষ্ট লোক যদি আপনার মেয়েকে ফাস্টফুড থেকে তুলে নিয়ে যায়, তখন আমি থানার সাব ইন্সপেক্টরের সাথে বসে গল্প করব,
আর যখন আপনার মেয়ে ফিরবে তখন থানার লোকেরা বলবে আমি সেখানে ছিলাম না। বাবা, ভয় পাচ্ছেন কেন? আপনার ভাই তো একই কাজ করতে চেয়েছিল। ভাই যা করে তাতে বোনের ভয় কি? কোনো ভয় আছে? এই দেখো, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। মাত্রা আমিও ছাড়ে যাব। কাল সকালে যদি আপনি কোর্টে গিয়ে জয়ের বিরুদ্ধে সকল মামলা তুলে না নেন তাহলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। কালকে সকালবেলা আপোষ না করলে বিকাল আপনার ছেলের লাশ পাবে। মামুন, তুমি আসলে একটা পুতুল চেয়েছিলে, শোকেসে সাজিয়ে রাখার মতো পুতুল। কোনো নারীকে তুমি কখনোই বউ হিসেবে চাও না। এরা ভুল। আমি তোমাকে পুতুল বানাতে চাইনি। আমি তোমাকে একটা ক্লিনিক করে দিতে চেয়েছিলাম যেখানে বসে তুমি ডাক্তারি করবে। তোমার বদলির চাকরিটা আমি পছন্দ করিনি, আমি চাইনি। অথচ তুমি আমাকে বিয়ে করেছিলে বিসিএস পাশ করার পর। রেহেনা, তুমি বুঝছো না? মামুন প্লিজ, আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, একজন ডাক্তারকে ডাক্তারি পড়িয়ে বিসিএস পাশ করিয়ে ট্রেনিং দিয়ে যোগ্য করে তোলার জন্য এদেশের জনগণের কত টাকা খরচ হয় তুমি জানো? জানো না। আমি যদি তোমার ওই সাজানো ক্লিনিকে বসে ডাক্তারি করতাম পুতুলের মতো, তাহলে বলতে পারো যে এদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যত অসুস্থ রোগী আছে তাদের চিকিৎসা কি করে হতো? রেহেনা, আমি তো চেয়েছি শুধু আমার মতো করে তুমি বাঁচবে, আমার মতো করে চলবে। মামুন, ডোন্ট শাউট। এই বাসাটা আমার এবং সরকার থেকে দেয়া। আমি তোমার স্ত্রী ছিলাম, সার্ভেন্ট নই যে যখন যে তুমি হুকুম করবে সেই হুকুমই আমাকে পালন করতে হবে। হ্যাঁ, আমি জনগণের সার্ভেন্ট। জনগণ যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই সরকারের দায়িত্ব পালন করতে আমি বাধ্য। আমি সেই সরকারের চাকর। আর তাই আমাকে পঞ্চগড়ে চলে যেতে হয়েছিল, যেখানে তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলে, মনে পড়ে? হ্যালো, আমি নয়ন। সবাই আমাকে বড় ভাই বলে ডাকে। ও নয়ন ভাই, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি করছিলে? পড়ছিলাম, কয়েকদিন পর পরীক্ষা তো তাই। তাহলে কি ফোন করে ভুল করলাম? না না, ভুল করবেন কেন? আপনার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু আপনার নাম্বার জানি না, তাই করতে পারিনি। এটা আমার পার্সোনাল নাম্বার। অনেকেই এই নাম্বারটা আমার জানে না। ইচ্ছে করলে তুমি সেভ করতে পারো। আমার খুবই ভালো লাগছে যে আপনি ফোন করে আপনার পার্সোনাল নাম্বার আমাকে দিয়েছেন। ও হ্যাঁ, এবার একটা ভালো খবর দিই। ভালো খবর? ওই যে দুলালের বাবা মানে আফজাল চৌধুরী, উনি আপোষ করতে রাজি হয়েছেন। সত্যি? নয়ন ভাই, আপনি সত্যি বলছেন তো? শোনো, তুমি এখনই টেলিফোন করে জয়কে জানিয়ে দাও আর বলো যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা রওনা হতে। ওকে? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আজকে আমার চাকরিটা ফাইনাল। তাই নাকি? হ্যাঁ, মৌখিক পরীক্ষা খুব ভালো হয়েছে, শুধু বাকি আছে প্র্যাকটিক্যালটা। তুমি তো অনেক দিন ধরেই চাকরি করছো, তোমার আবার প্র্যাকটিক্যাল কিসের? আমি যে মালিকের খাস লোক সেটা বোঝাতে হবে না? আমি মালিক হলে তুমি প্র্যাকটিক্যালে ফেল করতে। কেন? তুমি যদি খাস লোক হতে ওই লোকটাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিতে। কোন লোকটা? ওই যে ওই লোকটি যে দিনের বেলা বের হয় না, রাতে বের হয়, সে যে সন্ত্রাসী না প্রমাণ কি? হ্যাঁ, বের হয়েছে তো, আজকে দিনের বেলাতেই বের হয়েছে। আরে ওই তো আসছে। এই শোনো, আমার না দেরি হয়ে যাচ্ছে, ভাইজান আবার খুঁজবে, আমি এবং যাই। হ্যাঁ, কাল দেখো। জয়, নূপুর, তুমি এখানে? আমার বাড়ি তো এখানে, বাবা মার সঙ্গে এসেছি। তুমি এখানে কি করছো? মারামারির ওই ঘটনায় ওরা কঠিন কেস দিয়েছিল, তাই কিছুদিন আত্মগোপন করেছিল।
এই জন্যই দিনের বেলা বের হতে না? হ্যাঁ, কারো সঙ্গে দেখা হবার ভয়। আমার সঙ্গে যে দেখা হয়ে গেল। আজ কেসটা মিটমাট হয়ে গেছে। চলো বাসা চলো। আজ না নুপুর, অন্য আরেকদিন। আজ একটু জরুরি কাজ আছে, আসি। ঠিক আছে। এই নুপুরের সাথে তোর কি? তুই ঘুরবি টুনটুনির সাথে, তোর সম্পর্ক টুনটুনির সাথে। ভাইজান টুনটুনির আমার ভালো লাগে না। এটা হচ্ছে ব্যাক করলে কয় কি? তুই তো একটা ছাগল, তুই তো একটা বলদ। এই পাগল তো পাগলের বুঝতে বুঝতে তুই কে বুঝবি না? আমি তোর ভাই, তোর মঙ্গল চাই, তোর ভালো চাই। তুই টুনটুনির সাথে সম্পর্ক কর, লাভ হইব। আমি যেটা কইছি এটা কর, যা। হ্যাঁ ঠিক আছে, রাখছি। খোদা সরি। হ্যাঁ ওকে। ভাবছি আজকের রাতের গাড়িতেই ঢাকা বেরিয়ে যাব। কেন? লতা চলে গেছে তাই? না মানে অত মানে করবেন না। আমি জানি আপনি কেন চলে যেতে চাইছেন। না, আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে সেরকম না। ঢাকায় কাজ আছে। কোনো কাজ নেই আপনার। লতা এখানে এসেছিল বলে আপনি এখানে এসেছিলেন। এখন লতা চলে যাবে তাই আপনি চলে যেতে চাইছেন। লতার পেছনে ঘুরঘুর করা ছাড়া আপনার কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, লতার পেছনে ঘুরঘুর করাই আমার কাজ। কেন, তাতে দোষ কোথায়? আমি তো তাকে সারা জীবন দিয়ে ভালোবেসেছি। তাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু অথচ লতা আপনাকে ভালোবাসে না, জাস্ট ফ্রেন্ড মনে করে। কিন্তু আমি তো ভেবেছিলাম লতা আমাকে আমার মতো করে ভালোবাসে। সেটা ছিল আপনার ভুল ধারণা, আর সেই ভুল ধারণার জন্যই আজ লতার সুখ নষ্ট হতে চলেছে। লতার সুখ নষ্ট হবে? ওয়াই?